মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। আজকে সন্ধ্যায় নীল হুরে জাহান আছি এবং ভীষণ ভালো লাগছে। পছন্দের একজন অভিনয় শিল্পীকে সাথে নিয়ে আজকের আড্ডায় বসেছি। যারা সামনে আছেন একদম তৈরি হয়ে বসে পড়ুন, বিকজ আমাদের সঙ্গে আজ আছেন নান আদার দ্যান আফরান নিশো, যিনি এবার মেরিল প্রথম আলো পুরস্কারে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। জনপ্রিয়তায় যিনি সবাইকে ছাপিয়ে গেছেন এবার। কেমন লাগছে? ওয়েলকাম টু দ্য শো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। অ্যান্ড আমি সবসময় বলি যে আমার খুব ভালো লাগে যে কোনো পুরস্কারে পুরস্কৃত হলে বা যে কোনো স্বীকৃতি পেলে আমার কন্টেন্ট যখন, অ্যান্ড সেই ভালো লাগাটা আরও বেশি কাজ করে যখন দেখা যায় যে কন্টেন্টটা অনেক বেশি ডেপথফুল এবং পারফরমেন্সটা অনেক বেশি ডেপথফুল ছিল। উই ক্যান ট্রাই, এবং তারপর স্বীকৃতি দেওয়ার মানুষ আলাদা, কিছুটা দর্শক, কিছুটা কন্টেন্টের প্রতি আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে, সব কিছু মিলিয়ে। সো ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। দাগির পারফরমেন্স দাগ কেটে গিয়েছে অনেকের মনে, এবং দর্শকরা কিন্তু সেই ভালোবাসার প্রমাণ মনে হয় এভাবেই দিল, ভোট এগিয়ে দিল আপনাকে। এবং একই সাথে চারিদিকে প্রচুর কাজ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, আপনিও দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ঈদেও দম রিলিজ হলো, যেটির শুটিং নিয়ে অনেক বেশি চর্চা ছিল। খুব ভিন্ন একটি পরিসরে, ভিন্ন আঙ্গিকে শ্যুট করা হয়েছে, ভিন্ন এনভায়রনমেন্টে, এবং এখনও চলছে, সিনেমা হলে মানুষ দেখছে। সেই গল্পে যাওয়ার আগে আমি একটু দাগির যেহেতু পুরস্কার প্রাপ্তি হলো, ছোট করে বললেনও যে কাজটা যখন ডেপথফুল হয় তখন আরও বেশি ভালো লাগে। সেই কাজটার ডেপথ ছিল, দর্শক পছন্দ করেছে। দাগির মতো একটি চরিত্রের পরে অন্য চরিত্রে যাওয়ার জার্নিটা কেমন ছিল? আমি যেমন একটু বলতে হয় যে আমার প্রত্যেকটা মানুষের কিন্তু ফিলোসফি আলাদা। আমরা যেভাবে বেড়ে উঠি, প্রত্যেকটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং গল্পের প্রতি আলাদা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনের মেগা ন্যারেটিভ বা মেগা অবজেক্টিভ আলাদা, গোল আলাদা, এইম আলাদা। সো আমার সবসময় মনে হয় যে আমি একজন অভিনেতা হিসেবে বাংলাদেশি কন্টেন্টে কাজ করতে চাই। দুই, বাংলাদেশি কন্টেন্টের যে গাঁথনি, গল্পের গাঁথনি বা ফিলোসফি, সেটা আমাদের বাঙালিয়ানা একটা ভাইব থাকবে, বা ভেতরে কোর বাঙালির একটু সেন্টিমেন্ট থাকলে আমার কাছে ভালো লাগে মোর দ্যান। তার মানে এই না যে কোনো ট্রেন্ডি বা কোনো হাইপোথেটিক্যাল ক্যারেক্টার আমি হেট করি বা পছন্দ করি না। সো দাগির নিশান চরিত্র আমার খুব অন্তরের কাছাকাছি, এই জন্য যে সমাজে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনা আছে যারা আসলে আনইনটেনশনালি কোনো একটা অপরাধ করে ফেলে। তখন এই যে মিথ একটা কুসংস্কার, যে একটা মানুষ যখন জেলে যায় তার সিনারিটা চেঞ্জ হয়ে যায়, এবং সমাজ কি আসলে তাকে ক্ষমা করে দেয় কিনা, অথবা সমাজকে এখনো তার দিকে ওই আর চোখে তাকায় কিনা, সেটার উপরেই কিন্তু আসলে অ্যাকচুয়ালি রিডেমশনের গল্প দাগি। অ্যান্ড এটা খুবই সুন্দরভাবে ড্রামাগুলো শিহাব শাহীন এক্সিকিউট করছে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমার দোস্ত বলে না, শাকিল প্রডিউসার যারা ছিলেন, ইভেন দো চোরকি ইনভলভ ছিল, SBF আলফা ইনভলভ ছিল, এই প্রত্যেকটা মানুষের সাথে এই ধরনের আরাম কেন আমি ফিল করি, কারণ ওদের গল্পের প্রতি আন্ডারস্ট্যান্ডিংগুলো আসলে আমার সাথে মিলে যায়। খুবই হাইপোথেটিক্যাল জায়গা থেকে হয়তো ভাবে না, ভাবলে হয়তো আমাকে হয়তো ভাবে না, কারণ ওরা আমার টেস্ট লেভেলটা বা টেস্ট বারটা সম্পর্কে ধারণা রাখে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি দাগির নিশান চরিত্র আমার কাছে বরাবরই খুব আলাদা এবং স্মরণীয় হয়ে থাকবে। খুব সুন্দর করে বললে আসলে যে ড্রামার যে ব্যাপারটা, যে জনরার ব্যাপারটা, সেই গাঁথনিটা শিহাব শাহীন দুর্দান্ত করে ফুটিয়ে তোলেন। এই জায়গায় তার তো একটা ব্যাপার আছেই। একই সাথে সুড়ঙ্গ প্রথম সিনেমা, বাজিমাত করলে বড় পর্দায় এসে ছোট পর্দা কাঁপিয়ে বড় পর্দায় প্রথম সিনেমা দিয়ে বাজিমাত, সেখানেও পুরস্কার কিন্তু উঠেছিল। এবং একই সাথে দাগি তো তোমার দ্বিতীয়। দুটো ঈদে দুটো মুভি, এবারের ঈদে দম কি হবে তো সেটি সামনে বোঝা যাবে। সামনে আরেক ঈদ তো আসছে, এবারের ঈদে কি নিয়ে আসছো? এটা একটু আড়াল থাক, কিছু নিয়ে আসছি কি আসছি না। আমাদের তো প্ল্যানিং থাকে, অনেক সময় আমরা সবাই আসলে জানিয়ে প্ল্যান করে, অনেক সময় হিডেনলি প্ল্যান করতে হয়। তো আমি জানি না এবার ঈদে কী হবে, আসলেও ভালো না আসলেও ভালো। আমার আসলে কাজ নিয়ে খুব একটা তাড়াহুড়া থাকে না, এক। দুই নম্বর হচ্ছে আমি সুড়ঙ্গের পর প্রায় মাঝখানের 1 বছর কোনো কাজ করি নাই।
ইচ্ছেকৃত নাকি? ইচ্ছে মানে হচ্ছে স্ক্রিপ্টের যে জায়গাটা আমি খুঁজি, আমার কাছে মনে হয় যে অনেক বছর হলো অভিনয় নিয়ে নাড়াচাড়া, অভিনয় নিয়ে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা, অভিনেতা হওয়ার চেষ্টা, সেই জায়গার থেকে সিনেমাতে যখন আমি নিজেকে এন্ডোর্স করি সেখানে আমার কোনো তাড়াহুড়া থাকবে না, এটা অনেক আগে আমি বলছিলাম। অ্যান্ড আমি আসলে স্ক্রিন ওয়াইজ নিজেকে একটু এক্সক্লুসিভ রাখতে চাই। সেটা হচ্ছে যে কাজের ব্যাপারে, যে আমি সিনেমাই করতে চাই আপাতত। মানে কাজের সংখ্যা বাড়ানো নিয়ে তোমার কোনো তো তাড়াহুড়ো সেই নেই? সেই জায়গা থেকে আফটার সুড়ঙ্গ স্ক্রিপ্ট অনেক আসছে। হ্যাঁ, তো দেখা যায় যে 10 স্ক্রিপ্ট আসলে আমি একটা হয়তো বা ভালো লাগে, সেই একটা ভালো লাগা নিয়ে কিছু দূর যাওয়ার পরে সেটার এক্সিকিউশন প্রপার না হলে সেটাও ভালো লাগে না, তখন আরো 10টা অনেক গল্প নিয়ে কিছু বসতে matter হয়। করে, হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য আমার সুড়ঙ্গের পরে আসলে একটা বছর সময় নেওয়া হয়েছে। অনেকে এটা বলে যে অনেক দীর্ঘ সময়, এভাবে ইন্ডাস্ট্রিতে আসলে সার্ভাইভ করা খুব টাফ। আই নো দ্যাট, যে একটা মানুষের সার্ভাইভাল ইস্যু থাকে হচ্ছে টাকার কাজ করে। তো আমার মনে হয় যে একটা মানুষের চাহিদা অনেক বেশিও থাকে না, আমার মতো মানুষের অনেক বেশি চাহিদাও থাকে না। একটা মানুষের জীবন জীবিকা বা ফ্যামিলি চালানোর জন্য যে অর্থটুকু লাগে সেটা আমার আছে। তো এই জন্য হয়তো আমি অনেক বেশি রিল্যাক্স থাকি, মানে এন্ড গল্প নিয়ে অনেক বেশি ভাবার চেষ্টা গল্পটা করি। যদি মন মতো না হয়, ফাইনালি শিয়াব সেক্ষেত্রে শাহিন যখন এই দাগি দাগি গল্প নিয়ে গল্পটা আসলো। বলেন, তখন আমি অদ্ভুতভাবে আমার সবচেয়ে বেশি পছন্দের গল্প মিলে হয়ে গেল যায়। না যে এটির জন্য অপেক্ষা করছিলে, And এই then যে বিরতি। 1 বছর গ্যাপে দাগি আসে। একটা বিরতির পর যদি কামব্যাকটা এরকম কিছু দিয়ে হয় তাহলে বিরতি এটা নেওয়া ঠিক আমার আছে। কাছে মনে হয় যে মানে আমি যেভাবে 1 বছর পর একটা দাগি দিয়ে হয়তো সার্ভাইভ করি, সেটা হয়তো বা অন্যরা এটা হয়তো বা তাদের অ্যালগরিদমে যায় না, বা তাদের হয়তো বা style বিলিভ এক করে না। রকম হ্যাঁ, হতে পারে। হতে পারে। আচ্ছা, আমি এই জন্যই আমার বলি যে প্রশ্ন প্রত্যেকটা তো মানুষ আলাদা। চলতেই থাকবে, তুমিও বলবে, আমাদের প্রশ্ন তো চলতে থাকবে। আমরা চলো বরং অনুষ্ঠানে একটু ফরম্যাটে ঢুকতে হবে। So, কি করতে হবে? এই যে একটা বোল আছে, এখানে কয়েকটি চিরকুট আছে, এখানেও কিছু প্রশ্ন আছে, তোমায় একটু একটু করে তুলতে হবে, আমার হাতে দিতে হবে, আর সেখান থেকে আমি প্রশ্ন করব। তোমার হাতে দিলে তো তুমি ওকে, তুমি বলো, আমার কাজ একটু কমে গেল, সমস্যা নাই। আচ্ছা, তুমি পড়ো, তুমি পড়ো। দাও, আমি একটু আরাম করি। বাঁ হাতে দিলাম। ইটস ওকে, আমার এই হাত নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে, যেটাই হাত। ওকে। আমি ডান হাতে আবার টাচ করে দিছি। ও আচ্ছা, ওকে। আমার মনে হয় এই প্রশ্নটি অনেকের। ইচ্ছারা নিঃস্বর ছবি মুক্তি পায়নি, আগামীতে ইচ্ছারা মুক্তির কোনো পরিকল্পনা আছে? এই বছরই পাবে। ওকে, এই বছরই ইচ্ছা সো গট দ্য অ্যানসার, এই বছরই ইচ্ছারা পাওয়া যাবে মুভি। আবার নেক্সট, ও মা, থ্যাংক ইউ। এবার ডান হাতেই দিলাম। আচ্ছা, পুরস্কার না পেলে অনেক আলোচনা সমালোচনা হয়। মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে আপনার অভিজ্ঞতা কি? না পেলে আপনিও কি সমালোচনা করবেন? না পেলে সমালোচনা পাওয়া না পাওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নাই। একটা হচ্ছে প্রথম জিনিস। হ্যাঁ, আমার যদি কোনো পুরো পুরস্কার দেয়া না দেয়া সবকিছু মিলিয়ে কন্টেন্ট ওয়াইজ আমার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আমি সেটাকে সমালোচনা করতেই পারি বা আলোচনা করতেই পারি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পেলাম কি পেলাম না, সেটার সাথে আলোচনা সমালোচনার কোনো আসলে সম্পৃক্ততা নাই। এবং আমার কাছে মনে হয় যে না পেলে সমালোচনা করলাম, এটা তো ওয়ান কাইন্ড অফ মূর্খতা। আপনি করলেন না, আমি আপনার তো পেলাম করার না, প্রশ্নই ওঠে না। আমি আই এম গেটিং অ্যাংরি। একজন আর্টিস্ট হিসেবে তো আপনি করলেন না, কিন্তু আপনার ফ্যান যারা আছে তারা করলো, সেক্ষেত্রে আপনি আমার মনে হয় না যে আমার ফ্যানদের এই ধরনের সমালোচনা না পেলে উত্তেজিত হওয়া উচিত। যাদের কন্টেন্ট সম্পর্কে বা সবকিছু আমার সম্পর্কে যাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি তাদেরকে বলবো যে আমি যদি কখনো, মানে এমন তো না যে আমি প্রতি বছর পাই, এমন দীর্ঘ পথ আমি পাড়ি দিয়েছি পুরস্কারহীন বা পুরস্কার ছাড়া। এটা একটা স্বীকৃতি। তো আমার কাছে হচ্ছে যে যখন কেউ পায় না, তার ফ্যানদেরও এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া উচিত যে ওকে ফাইন, কারণটা কি সেটা খতিয়ে দেখলে হয়তো বা কারণ জেনে যায়। এবং আমার মনে হয় যে যারা পুরস্কার পেলেন তাদেরকে ওয়েলকাম করা উচিত, তাদেরকে সাধুবাদ জানানো উচিত। অন্যের সুখে সুখী হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। নিজের অসুখে নিজের ব্যথা, আরেকজনের মাথা ব্যথা, এগুলো করে লাভ কি? আর নমিনেশন থেকে আসলে একজনই তো পুরস্কার পান, এটি পুরস্কার। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই, যে অন্য যারা ছিল সে এমন না যে পুরস্কার জিতে গেলেই আমি সবচেয়ে বেশি যোগ্য মানুষ। ওই সময়টাতে অনেকগুলো প্যারামিটার সেট করা একটা পুরস্কার, হয়তো খুব অল্প একটা পার্থক্যের জন্যই পুরস্কারটা তোমার, অনেক সময় পার্থক্য অনেক দ্বিগুণ হয়, সেটাও বেশি হতে পারে, বেশি হয়। সেটাও যদি কেউ দেখে ফেলে হয়তো তার কাছে সেন্স মেক করবে না যে হাউ কাম দিস ডিফারেন্স ইজ সো বিগ, এরকম হয়। আলটিমেটলি কিন্তু আমার কাছে হচ্ছে পুরস্কার জেতা না জেতা, ভালো কাজের স্বীকৃতি পাওয়া, এটা সবার কাছে আনন্দের। সেটা
যদি কখনো না হয় তাহলে আমার মনে হয় যে নিজেকে আরও বেশি বুস্ট আপ করা উচিত, এবং আমি বলবো যে আল্লাহ না করুক যে আল্লাহ এটা না করুক যে কখনো আমি কোনো লজিক্যাল কারণে, গতবার আমি পাইনি, আমার কন্টেন্টই ছিল না, তাই না? বা আমি গতবার আমি পাইনি, তো এখন আমার ফ্যানরা যদি এভাবে রিয়্যাক্ট করা শুরু করে তাহলে তো ওইটা আসলে আমার আত্মসম্মান বোধে লাগবে যে ওয়াই ইউ আর প্লেইং ডাম। সো আমার কাছে মনে হয় যে আমার দর্শকদের আমি সবসময় বলি যে বি সেন্সিবল অ্যান্ড বি লাইক মি। আমার আন্ডারস্ট্যান্ডিং গল্পের প্রতি যেমন তোমাদেরও বা আপনাদেরও থাকা উচিত, এবং আমার খুশিতে আপনারা যেভাবে চার্জটা হবেন বা সেটাকে আপনারা যেভাবে এনজয় করবেন, এবং কখনো যদি স্বীকৃতি আপনারা না পান বা আমি না পাই, সেটা নিয়ে আপনারা দ্বিগুণ উদ্যমে আরও ভালো কাজের আশায় বসে থাকবেন, অ্যান্ড অন্য যারা পাচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, অ্যান্ড লাইফ ইজ বিউটিফুল। আমার মনে হয় যে শুভেচ্ছা জানাবেন। পজিটিভিটিটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফে। অবশ্যই, অ্যাবসলিউটলি। প্রশ্ন আরো আছে, নেক্সট প্রশ্নটি হাতে নিতে পারো। আল্লাহ। And এটি দেখতে দেখতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। Sure. দর্শক দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট একটা বিরতি পর ফিরছি, সাথেই থাকুন, দেখি প্রশ্ন কি আছে। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। নীল হুরেজাহান সাথে আছে। আজকের উপস্থাপক হিসেবে অতিথির আসনে আছেন যিনি এবার মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। দাগি সিনেমায় তার দুর্দান্ত অভিনয়ের জন্য বুঝতেই পারছেন আফরান নিশো হিমসেলফ আছেন। এবং এই যে প্রশ্নটি আমার হাতে আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ওয়ান, এই জন্য আমার খুব আনন্দ লাগছে। আমরা কিন্তু এবারে আফরান নিশো এবং সাথে মেজাবিন চৌধুরীকে দেখেছি উপস্থাপনার দায়িত্ব পালন করতে মেরিল প্রথম আলো পুরস্কারে। তো সেটি নিয়ে একটু জানতে চাই, উপস্থাপনা নিয়ে আগামীর পরিকল্পনা কি? উপস্থাপনা নিয়ে তো আমার একটা সুদূর একটা মানে বিগ একটা পরিকল্পনা করে ফেলছি আর কি। আচ্ছা, বলো। লাইক I'm getting used to, মানে I'm liking it. তুমি এর আগেও করেছিলে। তা আমি এটাকে না ভালোবাসতে শুরু করে ফেলছি আমার মনে হয়। আচ্ছা, তো বিপদ হয়ে গেল। বিপদ মানে হচ্ছে আমার মনে হয় যে, এবং চেষ্টা করলেই কিন্তু আস্তে আস্তে ভালো হয়। যে তুমিটা একদম প্রথমে যেভাবে কথা বলতে, এখন কিন্তু সেভাবে কথা বলো না। সো ইটস লাইক প্র্যাকটিস অ্যান্ড চর্চা, ইয়া পারফেকশনের দিকে নিয়ে যায়। আমরা কতটুকু পারফেক্ট আমরা জানি না। না, ওই যে গাইতে গাইতে গাইন। হ্যাঁ, তো কিন্তু আমার কাছে উপস্থাপনা জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, এবং এটার জন্য থ্যাঙ্কস পাবে হচ্ছে কবির বকুল ভাই, যে প্রথমবার আমাকে জোরপূর্বক, দ্বিতীয়বারও ঠেলে ঠেলে সবসময় না করি। কারণ আমার কাছে মনে হয় যে একটা জোন যেটাতে পিছপা হওয়ার কারণটা কি, আমার কাছে মনে হয় যে যখন আমি মডেলিং করতাম তখন বলতো যে কেউ মডেলরা অভিনয় হতে পারে না, এবং সেই কথার কারণেই আমি আসলে অ্যাকচুয়ালি যতটুকু হতে পেরেছি ওই কথার কারণেই, হ্যাঁ, যে মডেলরা কেন অভিনেতা হতে পারবে না। এখন অনেকেই হয়তো বা অভিনেতা, উনি অভিনেতা, এরকম একটি কথাও কিন্তু আছে, উপস্থাপকরা ভালো অভিনয় শিল্পী হতে পারে না, কিন্তু অভিনয় শিল্পীরা কেন ভালো উপস্থাপনার কাজগুলো করে? আমার কাছে মনে হয় এটা একটা অপশন লাইফে। তুমি কি এটা চুজ করতেছো কি করতেছো না, এটা বা করলে এটা ফুলফিল করতে হবে। এবং উপস্থাপনা কাজটা অনেক টাফ, ইটস নট ভেরি মানে ইজি টাস্ক টু ডিল উইথ। এতগুলো মানুষের সামনে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে, যারা মঞ্চ ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা আরও এই বিষয়টা অনেক বেশি ভালো করতে পারে, কারণ তাদেরকে মঞ্চটা হচ্ছে একদমই স্ট্রেট অডিয়েন্সের সামনে করতে হয়। সো আমি এটাকে পছন্দ করছি, এবং এটা নিয়ে আমি একটা বিশাল প্ল্যান করে ফেলছি যে একদম পারফেকশনের কাছাকাছি কিভাবে যাওয়া যায়। অ্যান্ড এই জন্য দর্শক রিভিউ, তার মানে তুমি ভালো এনজয় করেছো উপস্থাপনার কাজটি? আমি এনজয় করেছি, এবং লাস্ট টাইমও আমি এনজয় করেছি। এটা একটা অন্যরকম একটা আবেগ কাজ করে। সামনে কিন্তু আমরা উপস্থাপক আফরান নিশোকে দেখতে পারি আরো বড় পরিসরে, কিন্তু পাচ্ছি মনে হচ্ছে। ওয়েল, এখানেই শেষ করছি আমরা চিরকুটের প্রশ্ন। এবারে তোমার সঙ্গে আরেকটি খেলা খেলবো, 10-এ বস, যেখানে 10-এ 10 নাকি 10-এ বস, সেই নাম্বারটা আমি দেব, আর ডিপেন্ড করবে তুমি কেমন করছো তার উপর। রুবিক্স কিউবটা হাতে নিয়ে মেলাতে থাকতে হবে, আর সেই সাথে প্রশ্নের উত্তর ছটপট দিতে হবে। এটা আমার বাচ্চা মেলায় বস হবে, হ্যাঁ, এবং আমার ওয়াইফও মেলায়, আমি পারি না কখনো, আমার কাছে খুবই কমপ্লিকেটেড লাগে। আসলে আমি, এবং আমার কাছে এটার মধ্যে মানে এতটুকু পেশেন্স নাই আমার, যে এটার ভিতরে আমি জাস্ট ট্রাই করো তোমার টু টেক ইওর মাইন্ড অফ। বলো। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারে আয়োজনটি কততম ছিল? 27তম। এটি না পারলে খবর ছিল, উপস্থাপকের তো অবশ্যই জানা উচিত। আপনার কি মনে হয় মনোনীত 4 জনের মধ্যে এই পুরস্কারটি আপনি রিজার্ভ করেন?
সবাই ডিজার্ভ করে, দ্যাটস আ গুড অ্যানসার। বাট দ্য রেজাল্ট ইজ লাইক একজনের হাতেই ওঠে। একজনের হাতেই Right. ওঠে। গত বছর সেরা অভিনেতার পুরস্কারটি কে পেয়েছিলেন? গতবার শাকিব খান। রাইট আনসার। পুরস্কার নেওয়ার সময় খুব এক্সাইটেড ছিলেন, বলুন তো আপনাকে পুরস্কার প্রদান করেছেন কে কে? আমার দাগি টিমের মেন্টর ডিরেক্টর শিহাব শাহিন অ্যান্ড পরিমণি অ্যান্ড মেরিল অ্যান্ড প্রথম আলো এবং Okay, okay. এখানের উপরে দাঁড়ানো সব অডিয়েন্স অ্যান্ড সামনে বসা সব সব audience. গুণীজনরা। ওকে, নাইস। এবারে মেরিল প্রথম আলো পুরস্কারটি কাকে উৎসর্গ করেছেন বা করবেন? আমি অ্যাজ অলওয়েজ আমি যাকে অনেক বেশি একদম ভিতরে রাখি, কলিজার ভিতরে রাখি, একজন হুমায়ুন ফরিদিকে। অলরাইট। দ্বিতীয়বার মেরিল প্রথম আলো পুরস্কার মিলবে না অনুষ্ঠানে এটা। উপস্থাপনা করেছেন, এবারের অভিজ্ঞতা কেমন? আমার মনে হয় এই উত্তরটা আমরা পেয়ে গেছি, তাই না? অনেকটা এবার প্রথমটা- অভিজ্ঞতাটাও খুব সুন্দর এবং আমাকে অনেক বুঝাইতে হয়েছে মেজেবিনকে, ওকে, অনেক প্যারা নিতে হয়েছে কবির ভাই। খুব। হ্যাঁ, ওকে, অ্যান্ড যেটা হয় আর কি, মানে সবাই মানে মানে হয় না যে সবাই তো চায় না, আমিও তো চাই না, বাট আই এম লাভিং ইট, আই এম লাইকিং ইট। অন্য কোনো সময় এই সুযোগ আসলে আরও ভালো করে করার চেষ্টা করব, চেষ্টা জারি থাকবে, সেটা অভিনয় হোক, সংসার হোক, কাজ হোক, যে কোনো জায়গায় হোক। অলরাইট। আগামীতে আমাদের চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করার মতো সম্ভাবনা কোন কোন অভিনেতার মধ্যে আছে বলে মনে হয়? সবার মধ্যেই পটেনশিয়ালিটি আছে, তবে আমার একটা রিকোয়েস্ট যে আমাদের দেশীয় কন্টেন্টের মতো হলে আমাদের অনেক সৃষ্টিশীল কাজের জায়গাটাতে আমাদের যে হেরিটেজ, আমরা যে বাঙালি, আমরা যে বাংলাদেশি, আমাদের যে রং, আমাদের যে সৃষ্টি, আমাদের যে কালচার, সব কিছুকে ইনক্লুড করে অনেক হাই বাজেটেড ফিল্ম করা পসিবল। এটা অ্যাকশন হোক আর গল্প নির্ভর হোক বা বিভিন্ন জনরা হোক। এবং আমার মনে হয় যে আমাদের দেশি মেয়েরা অনেক ভালো যোগ্য জায়গায় অবস্থান করছে, আমাদের পারফর্মার অনেক ভালো, তাদেরকে সবাইকে নিয়ে একসাথে একযোগে আমাদের ইন্ডাস্ট্রির উন্নয়ন স্বার্থে আমাদের একসাথে কাজ করা উচিত। খুব সুন্দর উত্তর দিয়েছো, কিন্তু প্রশ্নের উত্তরটা আমি পাইনি। কি? মুভিং অন, অবসর সময় কি করেন? মানে পার্টিকুলার নাম বলতে হবে আমার? আমি যদি একটু It's okay, আমি তো generalize- জোর করছি না, আমি তো বলো। জোর করছি না। বলো। I took your answer, I said it's a good answer. হ্যাঁ, বলো। অবসর সময় কি করেন? অবসর সময় আমি আমাকে সময় দেই, অবসর সময় আমি আমার গাড়িকে সময় দেই, অবসর সময় আমি আমার ফ্যামিলিকে সময় দেই। এই ওকে, পরবর্তী চলচ্চিত্র কবে আসছে? এবছরই আসছে। In 2026। শেষ প্রশ্ন, চলচ্চিত্র ছাড়া সিরিজ বা নাটকে কি আর দেখা যাবে? সেটা সময় বলে দিবে, সময়ের উপর কিছু জিনিস না হয় ছেড়ে দিই। ওকে, তার মানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউ ডিড গুড, তবে একটু মনে হয় বশ করা গেছে, পুরোপুরি 10-এ 10 দেওয়া যাচ্ছে না। না, আমি তো নিচে তাকিয়ে এটার দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু আমি এটা মিলাতে পারি না কখনো। ইটস ওকে, ইউ ট্রাইড। সো আমি বশ হ্যাঁ, হলাম। আজকে বশ। হ্যাঁ, আজকে বশ করেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আফরান, নিশো। সো অনেক অনেক শুভকামনা সব সময়ের মতো। একের পর এক ভালো কাজ হচ্ছে, বড় স্ক্রিনেও নতুন নতুন করে দেখছে, এবং আমি চাই যে আফরান নিশো নিজেকে আরও নতুনভাবে Yes. আমাদের সামনে উপস্থাপন করুক। Yes. ইউ ডিজার্ভ দ্যাট, উই ডিজার্ভ দ্যাট। Yeah. সো থ্যাংক ইউ সো মাচ। Thank you সবশেষে so তোমার much. দর্শকদের জন্য যদি কিছু বলো। এই সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন, ভালোবাসা ছড়ান আর বিন্দাস থাকেন। এই লাইফ ইজ বিউটিফুল এবং জীবনের একটা দীর্ঘ সময় আমরা অন্যকে সময় দেই, নিজেকে সময় দিতে ভুলবেন না। আর নিজের গ্রোথ নিয়ে সবসময় ভাববেন যে আপনি কিভাবে নিজের গ্রোথটাকে সেট করছেন। এই এতটুকুই চাওয়া। আর একটা কথা বলে রাখি, সেটা যে আমার সামনে যে উপস্থাপিকা আছে সেও কিন্তু অভিনেত্রী হতে পারে চাইলেই। তো সম্ভাবনা কোনো জায়গায় উড়িয়ে দেওয়া সম্ভব না, কারণ এই জগতে আমরাই যারা আর্ট কালচারের সাথে বিভিন্নভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত, তারা আসলে মনের মতো চাইতে হয়, চাইলেই সেটা হাতের নাগালে আসে। সেটা অভিনয় হোক, উপস্থাপনা হোক, অন্য কর্ম হোক, যেটাই হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। অ্যান্ড উইথ দ্যাট নোট আমিও শেষ করছি। আসলে যে কোনো কাজই মন থেকে
খুব সততার সাথে চাইলে সেই জিনিসটি এসে ধরা দেয়, এমনটাই বলা হয়ে থাকে। দেখুন আপনিও চেষ্টা করে হয়তো আপনার মনের চাওয়াটিও সত্যি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ যারা দেখছিলেন এতক্ষণ। আগামী দিন দেখা হবে, নতুন অতিথির সাথে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।